brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, আজ থেকে গুন্ডা দমন আইন কার্যকর হয়ে গেল। আইন শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতে একেবারে কড়া পদক্ষেপ। আর গুন্ডা দমন আইন কার্যকরের দিনে বেশ কিছু আপডেট রয়েছে জানাবো, তবে তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শোনা। এটা দরকার ছিল, প্রয়োজনের ডাক দরকার ছিল। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাতদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডাদের সরকার যাদেরকে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সরকারের আমলের লোক তৃণমূল বিধায়ক, প্রাক্তন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের ছেলে। গতকালই এর আগে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি বারুইপুর গণপিটুনিতে উস্কানি দেওয়া সিপিএম নেতা লাহেক আলীকে। অর্থাৎ গুন্ডা দমন আইন যেদিন থেকে কার্যকর হলো সেদিনকেই একেবারে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হলো এবং লাহেক আলীকে গণপিটুনিতে উস্কানি দেওয়ার অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে তীর্থঙ্কর ঘোষের ওপর ডিম থেরাপি হলো এবং লাহেক আলীকে রীতিমতো হেলমেট পরিয়ে আদালতে তুলতে হলো। আর তীর্থঙ্কর ঘোষ যখন খর্দা থানা থেকে বেরোচ্ছিলেন তখন তাকে ডিম ঝরে উত্তেজিত জনতা। বিক্রম এবং পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই যাব পিয়ালির কাছে। ঠিক লাহেক আলীকে নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে পিয়ালি, কারণ প্রচুর ধারায় মামলা দেওয়া হয়েছে। একেবারে দেখো, 27টা ধারাতে তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিএনএস এর অ্যাক্ট রয়েছে, রেলওয়ে অ্যাক্ট রয়েছে, একাধিক ধারাতে। তার সঙ্গে সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ, উস্কানি দেওয়া, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো, এরকম গুরুতর অভিযোগ আনা হয়েছে। আমরা সূর্যপুরের সেই গ্রামেও গিয়েছিলাম, যেখানকার মানুষদের একের পর এক মানুষদেরও যেটা বক্তব্য যে একজন 12 বছরের নাবালিকা নিখোঁজ ছিল এবং তাতে খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিন্তা, উদ্বেগ, ক্ষোভ থাকবে। এবং প্রথম দিকে দুটো কমিউনিটির মানুষ তারা একসঙ্গে হয়ে কিন্তু সেই নাবালিকাকে খোঁজ করছিলেন। কিন্তু সকালের পর যখন নাবালিকার দেহ উদ্ধার হলো, সকাল 9:30টার পর লাহেক আলী তিনি এলাকায় পৌঁছালেন এবং পৌঁছানোর পর যেটা এলাকা বাসিন্দাদের অভিযোগ যে তিনি প্রথমেই সেখানে গিয়ে একটা কমিউনাল রং দেওয়ার চেষ্টা করলেন, একটা রাজনৈতিক রং দেখার চেষ্টা করলেন এবং তার সঙ্গে একই সঙ্গে তিনি উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করলেন। তিনি বললেন যে অভিযুক্ত যাদেরকে ধরা হয়েছে তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে। তিনি বললেন যে শান্তনু মণ্ডল, যাকে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে যে শান্তনু মণ্ডল প্রভাস মণ্ডলকে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, শান্তনু মণ্ডল টোটো করে নিজে মারধর খাবার পর তাকে থানায় পৌঁছে দিচ্ছে, সেই শান্তনু মণ্ডল আদতে অন্যদেরকে পালাতে সাহায্য করেছে এবং পুলিশের বিরুদ্ধেও তিনি উস্কানি দিলেন। স্থানীয়রা বলছেন এই উস্কানির পর সেখানে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটায় কার্যত আগুন দেওয়া হলো এবং এরপরে মানুষজন পথ অবরোধ শুরু করলেন, আগুন ধরানো হলো, বাড়িতে ভাঙচুর হলো। একটা টিম তারা ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে চলে গেল, ইন্দ্রজিৎ মণ্ডলকে তুলে এনে পিটিয়ে তখন মারধর করে পেটানো হলো একদমই। এবং স্থানীয়রা কি বলছেন এই নিয়ে, লাহেক আলীকে নিয়ে একবার শোনাই। লাহেক আলী করেছিল, আর একটা হচ্ছে অপু বলে একজন আছে, সে করেছিল। সে শান্তনুর নামে বারবার করছিল, হ্যারাসমেন্ট করছিল যে শান্তনু উস্কানিমূলক করেছে, শান্তনু ক্যাম্পে থেকে ছেড়ে দিয়েছে। এখন তো তার আগে লাগিয়ে আসছিল, আমাদের এখানে বলেছে বলে তারপর মারপিট বেঁধে গেছে। লাহেক আলীর এই বক্তব্য, হ্যাঁ লাহেক আলী আছে আর অপু বলে একজন আছে। ওরা কি লাহেক আলীরা কি ঘটনাটা হওয়ার পরপরই এখানে এসে এই বক্তব্য রাখছিল? না, তার আগে এসেছিল, ওখানে উস্কানিমূলক দেওয়ার পরে তারপরে হচ্ছে এটা ঘটনাটা ঘটেছে। গিয়ে আমার শোনা গল্প, রাত 3টে থেকে নাকি তার মেয়েটার বাবা নাকি বাড়িতে এসে ডেকে নিয়ে গেছে। আর ওদিকে ডিম খেয়েছেন তীর্থঙ্কর ঘোষ, কি অভিযোগে গ্রেপ্তার বুঝে নেব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম,
দেখো, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেফতার করলো মূলত খড়দা থানার পুলিশ। এই তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পানিহাটিতে, এবং ফলাফল বেরোনোর পর থেকেই তিনি কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন বা তার এলাকায় কোনো খোঁজ মিলছিল না। এরপরই তোমাকে যেটা জানাবো যে মূলত পুলিশের কাছে একাধিক অভিযোগ এসেছে এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে, যেখানে কিন্তু অন্যতম অভিযোগ হলো 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলা, যেই মামলাতে অন্যতম অভিযুক্ত ছিলেন এই ব্যক্তি তীর্থঙ্কর ঘোষ, যার বাবা প্রাক্তন বিধায়ক ছিলেন। এবং তীর্থঙ্করের বিরুদ্ধে অভিযোগ যে একদিকে যেরকম মারধরের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে, হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে, পাশাপাশি কিন্তু আরও একটি পৃথক মামলা তার বিরুদ্ধে রয়েছে, যেখানে আমরা জানতে পাচ্ছি যে এক ব্যক্তি যার নাম পার্থ সরকার, যিনি সামান্য গাড়ি চালক, তিনি 1 কোটি টাকা লটারিতে পুরস্কার জিতেছিলেন এবং সেই লটারির টিকিটও আত্মসাৎ করে নেন এই তীর্থঙ্কর ঘোষ, এমনটাই কিন্তু অভিযোগ হয়। এবং সেই অভিযোগে আজকে গ্রেফতার। অনেক ধন্যবাদ বিক্রম পিয়ালি, তোমাকেও অনেক ধন্যবাদ। এই নিয়ে রত্না দেবনাথ, অর্জুন সিং কি বলছেন শোনাবো। সিপিএম এর কলতান কি বলছেন? নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী, তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। পানিহাটি মানুষ তীর্থঙ্কর ঘোষে শুধু অ্যারেস্ট চাইছে না, ওখানে অ্যারেস্ট চাইছে আপনার নান্টু ঘোষে, নির্মল ঘোষেরও অ্যারেস্ট চাইছে। কেন? আসল কালপিট তো নান্টু ঘোষকে ছেড়ে শুধু ওর ছেলেকে ধরলে তো কোনো লাভ নেই। কেন? ও যেরকম পাপী, ওর বাবাও ওরকম পাপী। মেন পাপী হলো ওর বাবা, অনেক পাপ করেছে, অবেয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দিয়েছিল। ইমিডিয়েট ওকেও অ্যারেস্ট করা দরকার। পানিহাটি মানুষ শান্তি পাবে তখনই। তৃণমূলের আমলে এইসব নেতাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল। গরিব মানুষ, সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করে যেভাবে ফুলে ফেপে বড় হয়েছিলেন এই নেতারা, তাদের সবাইকে অবিলম্বে হচ্ছে যে তদন্তের আওতায় আনা উচিত এবং গরিব মানুষের টাকা যারা লুট করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া উচিত। কিন্তু এটাও নজর রাখতে হবে যে কেউ যেন বিজেপির ছাতার তলায় গিয়ে ভবিষ্যতে ছাড়া না পেয়ে যেতে পারেন। সমস্ত দুর্নীতিগ্রস্তকে আইনের শাসনের আওতায় এনে তাদের যথাযথ বিচার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন। সুকান্তবাবু, আমার মনে হয় কলতানের বক্তব্যকে প্রত্যেকেই সমর্থন করবেন যে যারা এই ধরনের দুর্নীতি করেছেন তাদের সাজা পেতে হবে এবং বিজেপির ছাতার তলায় গিয়ে তারা যেন পার না পেয়ে যান। এটা যেমন ঠিক, আবার কোনো সিপিএম নেতা যদি এর ধরনের উস্কানিমূলক মন্তব্য, যেটা অনেকের মধ্যে একটা আমরা ট্রেন্ড দেখেছি এর আগেও, সেটাও কিন্তু তাদেরও সতর্ক হয়ে চলতে হবে, কারণ এবার আইন করা, আজকে থেকে গুন্ডা দমন আইন লাগু। দেখো, এটা তো হবারই ছিল। এবং দেখো, গুন্ডা দমন আইন কিন্তু একটা বড় পদক্ষেপ এই সরকারের, কারণ আমরা দেখেছি পোটা এবং টাডার মাধ্যমে যেমন বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপকে রোখা গিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গুন্ডা দমন আইন কিন্তু এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে তীর্থঙ্কর কে গ্রেপ্তার করা হয়েছে, তীর্থঙ্কর ঘোষকে, তার বিরুদ্ধে তো রাজনৈতিক হিংসার অভিযোগ রয়েছে, টিকিটে টাকারও কিন্তু আত্মসাৎ করবার টিকিটের টাকা সেটাও রয়েছে। এবং আজকে এদেরকে যদি আমরা কোনোভাবে ছাড়া পেয়ে যায়, ধরো এদের বিজেপিতে জয়েন করছে বা করার কোনো জায়গা তৈরি হচ্ছে, তাহলে মানুষের কাছে সব্যসাচী কিন্তু বার্তাটা ভালো যাবে না। এই জায়গা থেকে আমার মনে হয় কলতান যেটা বলেছে, এই জায়গাতে অন্তত মিল রয়েছে। তবে গুন্ডা দমন আইনটা সব্যসাচী একদমই। সুকান্তবাবু, দিলীপ ঘোষ তিনি আইন নিয়ে কি বলছেন শোনাই। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়, আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হও। যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড় পাবে না।
সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন এখনও কথা বলছেন না। অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। আর এই আবহে আপনাদের সেবাশ্রয়ের খবর মনে আছে, জি24 ঘন্টা লাগাতার দেখিয়ে গিয়েছে এবং সেবাশ্রয়ে কি পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে জি24 ঘন্টা দেখিয়েছে এবং জি24 ঘন্টা জানিয়েছিল মালতী বিশ্বাসের কথা, ভুল চিকিৎসায় যার পা বাদ গিয়েছে। এবার স্বাস্থ্য ভবনে নথি নিয়ে মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ এসেছেন, স্বাস্থ্যমন্ত্রী নিজে কথা বলবেন। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও তলব করা হয়েছে। কি আপডেট? অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে, জানাবেন অয়ন। দেখো, তোমাকে বলে রাখি যে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমার পিছনে যে স্বাস্থ্য ভবন রয়েছে এবং স্বাস্থ্য ভবনের ঠিক 4 তলায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের মধ্যে সৌম্যদীপ বিশ্বাস তাকে বসানো রয়েছে এবং তিনি অপেক্ষা করছেন। স্বাস্থ্যমন্ত্রী এখনো পর্যন্ত এসে পৌঁছাননি স্বাস্থ্য ভবনে, আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপর স্বাস্থ্যমন্ত্রী একেবারে আসলেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় তোমাকে বলে রাখি যে সব্যসাচী দক্ষিণ 24 পরগনা জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তি সাধন মাইতি, তাকে উপস্থিত করে তিনি রয়েছেন। তার সামনে কিন্তু কথা হবে এই যে সেবাশ্রয়ে পা বাদ গেছে মালতী বিশ্বাসের, গোটা বিষয়টা কিন্তু কথা হবে। কি ধরনের ওষুধ দেওয়া হচ্ছিল, কি প্রেসক্রিপশন দেওয়া হচ্ছিল, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার একেবারে জানতে চাওয়া হবে, যার জন্য সমস্ত নথিপত্র প্রেসক্রিপশন থেকে শুরু করে ওষুধের কপি থেকে শুরু করে যা যা সেবাশ্রয় ক্যাম্প থেকে মালতী বিশ্বাসকে দেওয়া হয়েছিল সমস্ত একেবারে চিকিৎসা সংক্রান্ত নথি তার ছেলেকে নিয়ে আসতে বলা হয়েছিল এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কাদের সঙ্গে কথা বলবেন, তাদের যে কি অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিষয়টা কিন্তু শুনবেন। অনেক ধন্যবাদ অয়ন তোমাকে। গতকাল মালতী বিশ্বাস কি বলেছিলেন যেমন শোনাবো আজ তার ছেলে সৌম্যদীপ, যিনি এখন রয়েছেন স্বাস্থ্য ভবনে, কি বলছেন? আমি সর্বপ্রথম বেশি দায়ী করছি অভিষেক ব্যানার্জি। সে এত বড় সেবাশ্রয় কেন খুলেছিল? কেন সে মানুষকে শেষ পর্যন্ত সেবা দিতে পারলো না? কেন সে তার দায় কেন এড়িয়ে গেল? আমার পা কাটার পরে আমার ছেলে সৌম্যদীপ বিশ্বাস বারবার তার কাছে গেছে, কিন্তু তার পিয়ে অয়ন আর সুমিত আমার ছেলেকে কথা বলতে দেয়নি, দেখা করতে দেয়নি। বারবার বলছে এই ছোটোখাটো বিষয়ে উনি এসব পাত্তা দেয় না। পাশে বসে অভিষেক ব্যানার্জি চা খাচ্ছেন, তিনি কি শুনতে পাননি না আমার ছেলেকে দেখতে পায়নি? বারবার কেন তিনি? খুবই আনন্দ এবং সরকার যে তারা আমাদের গরিবদের আর্তনাদ শুনেছেন, এটাই ধন্যবাদ। তারপরে ধন্যবাদ দেবো আমাদের অভিজিৎ দাসকে, তার মাধ্যম দিয়ে আমরা মিডিয়ার আলোতে আসি। মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনিও থাকবেন, তিনিও তদন্তের সঙ্গে হাতে হাত মিলাবেন কথা দিয়েছেন এবং আমরা আশ্বাস রাখি প্রশাসনও আমাদের এই বিষয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সুকান্তবাবু, চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা, হাসপাতালের বিরুদ্ধে, এই ধরনের নার্সের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে, কিন্তু একজন পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব সরাসরি এই ধরনের নক্কারজনক ঘটনায় প্রত্যক্ষভাবে ইন্ধন দিচ্ছেন, সেখানে দুর্নীতি করছেন, চিকিৎসকদের বাধ্য করা হচ্ছে, এটা আমার মনে পড়ছে না এই রাজ্যে এরকম কোনো নজির আছে কিনা। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা চাইছিল মানে সেভাবেই তিনি পরিচালিত করেছে সেবাশ্রয়কে। সেবাশ্রয় যে অয়ন এবং সুমিতের নাম যেটা বললো, যার মানে পিএ বলে কথা, তারা পর্যন্ত কতটা মানে মালতীবাবু দেবী বলছেন যে কিভাবে তাকে দেখা করতে দিত না তার ছেলের সাথে, তার ছেলে কোনোভাবে দেখা করতে পারতো না। তাহলে এরকম দুর্দান্ত প্রতাপ নেতা, যেই নেতা মূলত সেবাশ্রয়কে দুর্নীতির একদম আতুর ঘরে পরিণত করেছিল। মানে তুমি ভাবো যে ওষুধগুলো পাওয়া গেছে মাটির নিচ থেকে, সেই ওষুধগুলোর ডেট গুলো পার হয়ে গিয়েছিল, আর যে ডাক্তাররা ছিল তারা তো ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। সব্যসাচী তাদের মেডিকেল কাউন্সিল থেকে কোনো পারমিশন ছিল না। সমান্তরাল ভাবে স্বাস্থ্য শিবির খুলতে গেলেও একটা পারমিশন প্রয়োজন হয়, তার মানে জোরজার মুলুক তার, মানে এটা উনি ভেবেছিলেন, মানে সে কারণেই তিনি সেবাশ্রয়কে সেভাবে চালিত করেছিলেন সব্যসাচী। একদমই। আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। আমরা পশ্চিমবাংলায় ভেজাল আইপিএস দেখেছি, ভেজাল আইএএস দেখেছি, মন্ত্রী দেখেছি, শেষে ভেজাল ডাক্তার আগেও ধরা পড়েছে। সেবাশ্রয়ের নামে 600 কোটি টাকা খরচা করা হয়েছে, টাকা তোলা হয়েছে, সরকারি টাকা অপচয় হয়েছে।
দেখা গেল ভিতরটা পুরো ফাঁপা, জুনিয়র ডাক্তার নাহলে ডাক্তারই নয় এরকম লোককে দিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে। বহু মানুষের জীবন সংকট হয়েছে খালি রাজনৈতিক স্বার্থে। যে মহিলার পা কাটা গেছে, আরও কিছু লোক আছেন যারা ক্ষতিগ্রস্ত, তারা কমপ্লেন করছেন। খুবই অপরাধজনক কাজ এটা। যারা এর সঙ্গে যুক্ত সবাইকে সাজা দেওয়া হবে। আমি বলছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পুলিশে কমপ্লেন করুন, তার সমস্ত ব্যবস্থা হবে। আর দুর্নীতি তো ছত্রে ছত্রে বিভিন্ন জায়গায়, রন্ধ্রে রন্ধ্রে। এবার 800 কোটি টাকার চুরি কোথায়? প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাকআউট। 837 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ টেন্ডার প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূতভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ। এবং শুধু তাই নয়, 272 জনকে চাকরি দেওয়ার অভিযোগ নিয়ম ভেঙে। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, গোটা বিষয়টা একটু বুঝে নি। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো সব্যসাচী, সেটা হচ্ছে যে বাম জামানার একেবারে ঠিক শেষ লগনে দাঁড়িয়ে যে তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন সত্যসাধন চক্রবর্তী, তারই মস্তিষ্ক প্রসূতই হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। এরপরে যখন বালাবদল হয়, তখন তৃণমূল যখন ক্ষমতায় আসে, ঠিক সেকেবারে শুরুর মুহূর্ত থেকে এখানে একেবারে রমরমিয়ে চলছিল হরিণঘাটার এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি। এবং এখানে যে সমস্ত প্রযুক্তিগত যে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হতো সেগুলো একেবারে বিশ্বমানের, এবং এখান থেকে প্রচুর মানুষ তারা কিন্তু আজকে বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত। এরপরে যত পালাবদল হয়েছে, যত সময় যত পরিচিত, তত কিন্তু দুর্নীতি একেবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে। দেখো আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে যতগুলো জানা গেছে যতদূর পর্যন্ত, যে নির্বাচন প্রক্রিয়া ছাড়াই মিডিয়া সায়েন্স বিভাগের যিনি ডিরেক্টর পদে যাকে নিয়োগ করা হয়, তার কিন্তু কোনো ন্যূনতম যোগ্যতা ছিল না। ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের যিনি ডিরেক্টর, তাকে 80,000 টাকা বেতনে সেখানে নিয়োগ করা হয়েছিল, এবং তারপরে তাকে তার ছেলেকেও নিয়োগ করা হয়। এবং যার ছবি আমরা দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আসতেন কি আসতেন না তা জানা নেই, কিন্তু লাখ টাকার উপরে মাইনে। কি বক্তব্য উঠে আসছে শোনাবো। গৌতম ঘোষ, যিনি আমাদের ডিরেক্টর, আমাদের এখানে কোনো মানে টলিউডের ডিরেক্টর, উনি আমাদের এখানে কোনোদিনও আসেননি। তিনি আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিলেন। দেন দিস আমাদের মাননীয় যে এক্স সিএম, ওনার ভাই, তারপরে পেয়ারলেসের ডাক্তাররা, এমনি অনেকে ছিল যারা এখানে কোনোদিনও আসেনি। মাইনে পেতেন? হ্যাঁ, মাইনে পেতেন। হ্যাঁ, 1 লক্ষ টাকা ছিল আমাদের শ্রী বাবুল ব্যানার্জি। দেন পেয়ারলেসের ডাক্তারদেরও ছিল 60,000 রুপিস এমনি কিছু। জয়দীপ মুখার্জি 1 লাখ রুপিস। জয়দীপ মুখার্জি অ্যান্ড পেয়ারলেস ডাক্তারে প্রায় 2 বছর ধরে পেয়েছেন। বাবুল ব্যানার্জি আমাদের মনে হয় 3 মাসের জন্য পেয়েছেন। সেক্ষেত্রে তারা কি কাজে আসতেনই না, অথচ মাইনে পেতেন? না, কোনোদিনও আমি দেখিনি আমাদের এখানে ইউনিভার্সিটিতে মাইনে পেয়েছেন। মাইনে পেয়েছেন। এখানে যে অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়েছে 272টা, আর আমাদের যে কিছু পার্মানেন্ট পোস্টে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, সেখানে রিজার্ভেশন পলিসি যেটা রোস্টার, সেটা ভায়োলেশন হয়েছে। সেটা জেনারেল ক্যাটেগরির সবগুলোতে নিয়োগ হয়েছে, যেখানে SC ST পুরোপুরি স্কিপ করে দেওয়া হয়েছে। সো এটা আমি দেখেছি যে সরনা ধর্ম মিশন এটা নিয়ে একটা পিল ফাইল করেছে হাইকোর্টে। ম্যাটার ইজ সাবজুডিসড। এখানে কোনো অর্থ লেনদেনের ব্যাপার আছে মনে হচ্ছে? অ্যাপয়েন্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেনের ব্যাপার মনে হচ্ছে? এটা ম্যাটার ইজ সাবজুডিসড অ্যাকচুয়ালি। সুগন্ধবাবু, খুব সংক্ষেপে জানতে চাইব, মানে অদ্ভুত বিষয়, মানে বাড়ি বসে লাখ টাকার মাইনে। সত্যসাধন চক্রবর্তী যেটা তৈরি করেছিলেন মস্তিষ্ক প্রসূত, তোমাদের প্রতিনিধি বললো, সেটাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে। টিডিএস ছাড়া আর্থিক লেনদেন হয়েছে, এবং যাদের নিয়োগ করা হয়েছে SC ST, তাদেরকে সেই রোস্টারটা মানা হয়নি। সব্যসাচী, এটা হতে পারে? এবং 1 লক্ষ টাকা মাইনে বাড়িতে বসে, মানে কত সহজে তৃণমূল আমলে এভাবে শিক্ষা ক্ষেত্রেও দুর্নীতিটা কোন জায়গায় পৌঁছেছে। এবং যাদের নাম বললেন তারা ইউনিভার্সিটিতে আসতেনই না, তাহলে তারা কি কারণে রয়েছিলেন? এই যে এত বড় নিয়োগে দুর্নীতি এবং TDS ছাড়া লেনদেন, এটা ভয়ানক বিষয়। একদমই। অনেক ধন্যবাদ সুগন্ধবাবু। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।